স্টেশনের ঠিক সামনের দিকটায় কয়েকটি ছোট ছোট গাছ লাগানো ছিল। গাছগুলো খুব একটা ঘন পাতার নয়, কেবল এমন ছিল যে বৃষ্টির সময় কেউ হয়তো ক্ষণিকের জন্য একটু আশ্রয় নিতে পারে। সেই গাছগুলোরই একটির নিচে এক যুবক চুপচাপ দাঁড়িয়েছিল। সে অবিরাম ওই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, যেন নিজের শরীরের প্রতি তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি একবার রাস্তার দিকে যাচ্ছিল, পরক্ষণেই আবার মাটির দিকে ঝুঁকে পড়ছিল। তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে কোনো নির্দিষ্ট মানুষের জন্য অপেক্ষা করছে, কিংবা হয়তো অপরিচিত কারোর সাথে কথা বলার মতো সাহস নিজের ভেতরে জড়ো করার চেষ্টা করছে। সিলেটের বর্ষণমুখর সন্ধেগুলো যেন এক মায়াবী চাদরে ঢাকা পড়ে থাকে। স্যাঁতসেঁতে হাওয়া আর মেঘলা আকাশের নিচে শহরের ব্যস্ত রাস্তাগুলোর চিত্রটাই কেমন যেন পাল্টে যায়। কদমতলী স্টেশনের আশেপাশের চায়ের দোকান থেকে ভেসে আসা আদা চা আর পেঁয়াজুর ঘ্রাণ, সিএনজি এর হর্ন আর রাস্তার ধারের সোডিয়াম বাতির হলদেটে আলো সব মিলিয়ে এক চেনা অথচ অদ্ভুত পরিবেশ তৈরি হয়। ট্রেন থেকে নামা ক্লান্ত যাত্রীরা দ্রুত পায়ে নিজেদের গন্তব্যের দিকে ছুটতে থাকে। কেউ হুড়মুড় করে ছাতা মেলে ধরে, কেউ বা পলিথিন বা ব্যাগ মাথায় চাপিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচার ব্যর্থ চেষ্টা করে। দূর থেকে ভেসে আসা ট্রেনের হুইসেল এই বৃষ্টি ভেজা রাতে যেন কোনো এক ক্লান্ত পথিকের দীর্ঘশ্বাসের মতো শোনায়। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে রেলওয়ে স্টেশনটা শুধু ইট পাথরের কোনো ইমারত থাকে না, বরং এটি হয়ে ওঠে হাজারো মানুষের স্বপ্ন, হতাশা আর বেঁচে থাকার এক অদ্ভুত মোহনা। এমনই এক সন্ধ্যায় ১ নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন এসে দাঁড়ালো এবং যাত্রীদের ভিড় হুড়মুড় করে বাইরের দিকে বেরিয়ে আসতে লাগল। সেই মানুষের সমুদ্রের মাঝেই হাঁটছিল নাবিলা। ২৪ বছর বয়সী মেয়েটির পরনে ছিল খুব সাধারণ পোশাক। সারাদিনের হাড়ভাঙা খাটুনির ছাপ তার মুখে স্পষ্ট, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত প্রখর ও অবিচল। সে সিলেটের একটি ছোট বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। মাসের একেবারে শেষের দিক ছিল সেটা। অফিসে কাজের চাপ ছিল প্রচণ্ড, তার উপর ট্রেনও স্টেশনে পৌঁছেছিল বেশ দেরিতে। বাড়ি ফিরে যাওয়ার এক তীব্র ব্যাকুলতা তার হাঁটার গতিতে পরিষ্কার বোঝা যাচ্ছিল। স্টেশনের বাইরে পা রাখতেই বৃষ্টির শীতল ফোঁটাগুলো তার মুখের উপর আছড়ে পড়ল। সে নিজের ওড়নাটা মাথার উপর একটু টেনে নিল এবং কিছুটা দূরে থাকা সিএনজি স্ট্যান্ডের দিকে চোখ বলাতে লাগল। নাবিলা ছেলেটিকে তেমন একটা পাত্তা না দিয়ে সামনের দিকে পা বাড়ালো, কিন্তু যেই মাত্র সে ওই ছেলেটির পাশ দিয়ে একটু সামনে এগিয়ে গেল, ঠিক তখনই পেছন থেকে অত্যন্ত নম্র একটি কণ্ঠস্বর ভেসে এলো, আপু। নাবিলা থমকে দাঁড়ালো। ডাকটার মধ্যে কোনো জবরদস্তি ছিল না, ছিল কেবল এক গভীর মিনতি। সে পেছনের দিকে ঘুরে তাকালো। ছেলেটি ২ পা সামনে এগিয়ে এসে আবার থেমে গেল। বৃষ্টির জলে তার পরনের সব কাপড় ভিজে একাকার। শার্টটা গায়ের সাথে একেবারে লেপ্টে আছে, আর প্যান্টের নিচের দিকটায় কাদামাটির ছিটে। ছেলেটার মুখশ্রী বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হলেও তাতে গভীর ক্লান্তির ছাপ স্পষ্ট। তার বয়স সম্ভবত ২১ কিংবা ২২ বছরের কাছাকাছি হবে। বেশ সুদর্শন আর ছিমছাম চেহারার একজন মানুষ, কিন্তু সেই মুহূর্তের চরম অসহায়তা আর পরিস্থিতির রুক্ষতা তার ওই সুন্দর চেহারাটাকে ম্লান করে দিয়েছিল। আপু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। ছেলেটি চরম সংকোচের সাথে আমতা আমতা করে বলল, এই আশপাশে কি এমন কোনো জায়গা আছে যেখানে আজকের রাতটুকু পার করা যায়? খুব কম ভাড়ার কোনো বোর্ডিং বা ওই জাতীয় কিছু? নাবিলা বেশ সতর্কতার সাথে তাকে প্রশ্ন করল, তোমার নিজের বাড়ি কোথায়? তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যুবকটি মুহূর্তের জন্য নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল। আমার নাম রায়হান। সে অত্যন্ত ধীর গলায় উত্তর দিল। আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিকে। শহরে এসেছিলাম একটা কাজের খোঁজে, কিন্তু স্টেশনে ট্রেন থেকে নামার পরপরই আমার মানিব্যাগ আর হাতব্যাগটা কে যেন ভিড়ের মধ্যে চুরি করে নিয়েছে। পকেটে থাকা সামান্য কিছু টাকা, জাতীয় পরিচয়পত্র সবকিছু এক নিমেষে হারিয়ে গেছে। এখন আমার কাছে ফেরার মতো কোনো টিকিটও নেই, আবার শহরে থাকার মতো কোনো ঠিকানাও নেই। নিজের কথাগুলো বলতে বলতেই সে হঠাৎ থেমে গেল। তার গলার কাছে যেন কথাগুলো দলা পাকি আটকে আসছিল, আর চোখের কোল জলে ভিজে উঠেছিল। পরিস্থিতি এমন ছিল যে একজন অপরিচিত মেয়ের সামনে কেঁদে ফেলতেও তার ভীষণ লজ্জা লাগছিল। নাবিলা খুব গভীরভাবে ছেলেটিকে পর্যবেক্ষণ করল। ছেলেটির কথা বলার ধরন বা শারীরিক ভঙ্গিমায় কোনো ধরনের ছলনা বা কৃত্রিমতা ছিল না। সে সত্যিই বিপদে পড়ে সাহায্য প্রার্থনা করছিল। তার এই সাহায্য চাওয়ার সংকোচের মাঝেই তার ভেতরের তীব্র আত্মসম্মানবোধ ফুটে উঠছিল। আজ সারাদিনে কিছু খেয়েছো তুমি? নাবিলা তাকে জিজ্ঞেস করল। রায়হান অত্যন্ত মৃদুভাবে নিজের মাথা এপাশ ওপাশ নাড়ল। না, আজ সকাল থেকে মুখে দেওয়ার মতো কিছুই জোটাতে পারিনি। মনে মনে ভেবেছিলাম কোনো একটা কাজ পেয়ে গেলে তারপর না হয় নিজের বাড়িতে ফিরে যাব, কিন্তু আমার সব চিন্তা ভাবনা একদম উল্টো হয়ে গেল। নাবিলার মনের গহীনে এক অদ্ভুত দ্বন্দ্ব আর টানাপোড়েন শুরু হয়ে গেল।
গভীর রাতের বেলা সে একজন একা মেয়ে, আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ অচেনা একজন যুবক। কিন্তু ছেলেটির চোখে মুখে ফুটে ওঠা ক্ষুধা, তীব্র ক্লান্তি আর চরম অসহায়তার ছবিটাও কিন্তু কোনোভাবেই মিথ্যে ছিল না। নাবিলা মনে মনে ভাবল, সে যদি ছেলেটিকে শুধু কোনো সস্তা হোটেলের রাস্তা দেখিয়ে দিয়ে চলে যায়, তাহলে কি ওই অচেনা পরিবেশে ছেলেটা সত্যিই নিরাপদে থাকতে পারবে? এই অসহায় ছেলেটা কি আসলেই কোনো মাথা গোজার ঠাঁই খুঁজে পাবে? সে অত্যন্ত ধীর ও সংযত গলায় বলল, দেখো, আমি চাইলেই তোমাকে সরাসরি আমার সাথে আমার বাড়িতে নিয়ে যেতে পারি না। আমাকে আগে বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। রায়হান একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে বলে উঠল, না আপু, আমি আপনাকে কোনোভাবেই বিপদে বা অস্বস্তিতে ফেলতে চাই না। আপনি শুধু আমাকে কোনো একটা থাকার জায়গার খোঁজ বলে দিন, তাহলেই হবে। একটু দাঁড়াও। নাবিলা অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় একটি কণ্ঠস্বরে বলল। সে নিজের ব্যাগ থেকে মুঠোফোনটা বের করে তার মা সালমা বেগমকে কল করল। ফোনের ওপাশ থেকে মায়ের অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠস্বর ভেসে এলো, আজ ফিরতে এত দেরি হচ্ছে কেন তোর? নাবিলা তখন স্টেশনের পুরো পরিস্থিতি একেবারে পরিষ্কার ভাষায় মাকে বুঝিয়ে বলল। স্টেশনের পরিবেশ, প্রবল বৃষ্টি, ছেলেটি জিনিসপত্র চুরি হয়ে যাওয়া এবং তার সারাদিন না খেয়ে থাকার কথা সব জানালো। সে মাকে এটাও আশ্বস্ত করল যে ছেলেটি শুধু রাতটুকু কাটানোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজছে এবং সে নিজে পুরো ব্যাপারটায় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই এগোচ্ছে। ফোনের অপর প্রান্তে বেশ কিছুক্ষণের জন্য এক পিনপতন নীরবতা বিরাজ করল। তারপর মায়ের শান্ত কণ্ঠস্বর শোনা গেল, ছেলেটা যদি সত্যি সত্যি বিপদের মধ্যে থাকে আর একেবারে একা হয়, তাহলে তাকে সাথে করেই নিয়ে আয়, সোজা আমাদের বাড়িতে চলে আয়, আর রাস্তায় খুব সাবধানে আসবি। নাবিলার মনের ভেতরে চলতে থাকা চাপা দুশ্চিন্তাটা এবার বেশ অনেকটাই হালকা হয়ে এলো। সে ফোনটা নিজের ব্যাগে রেখে দিয়ে রায়হানের চোখের দিকে তাকালো। চলো আমার সাথে, সে বলল। আজকে রাতটা তুমি আমাদের বাড়িতেই কাটিয়ে দাও। আগামীকাল সকালে আমরা তোমার সুনামগঞ্জের গ্রামে ফিরে যাওয়ার একটা ব্যবস্থা করে দেব, তবে তার আগে তোমাকে পেট পুড়ে কিছু খেতে হবে। রায়হান চরম বিস্ময় আর অবিশ্বাসের চোখে নাবিলার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। আপু, আমি কিন্তু আপনাদের জন্য কোনোভাবেই বোঝা হয়ে দাঁড়াতে চাই না। তুমি কারোর জন্যই বোঝা নও, তুমি সবার আগে একজন মানুষ। আর একটা কথা সবসময় মনে রাখবে, কখনোই আমার সাথে মিথ্যে কথা বলবে না। রায়হান চুপচাপ নিজের মাথাটা নিচু করে ফেলল। তার চোখের পাতায় তখনও কান্নার ভেজা ভাবটা লেগেছিল, তবে এখন সেই চোখের দৃষ্টিতে অজানার ভয়ের চাইতে এক গভীর স্বস্তির ছায়া বেশি প্রকট হয়ে উঠেছিল। তারা দুজনে মিলে সিএনজি স্ট্যান্ডের দিকে পা বাড়াল। সিলেটের সেই মুষলধারে বৃষ্টি ভেজা সন্ধ্যায় এটি হয়তো কেবল একটি রাতের জন্য দেওয়া সামান্য একটি আশ্রয় ছিল, কিন্তু সেই সামান্য আশ্রয়ের মধ্যেই লুকিয়েছিল মানুষের প্রতি মানুষের বিশ্বাস, প্রয়োজনীয় সতর্কতা আর গভীর সহমর্মিতার এক অপূর্ব ভারসাম্য। পুরো শহরটা নিজের মতো করে ব্যস্ত গতিতে ছুটতে থাকল। সাধারণ মানুষজন নিজেদের মতো করে আসা যাওয়া করতে থাকল, কিন্তু ঠিক সেই পরম মুহূর্তটিতে মানবতার একটি ছোট্ট বীজ নীরবে অঙ্কুরিত হয়েছিল, যেখানে একটি অচেনা কণ্ঠস্বর কেবল আপু বলে থমকে দাঁড়িয়েছিল, আর একটি সাহসী মেয়ে নিজের সমস্ত ভয় আর জড়তাকে জয় করে সেই ডাকের মানবিক উত্তর দিয়েছিল। নাবিলা একটি সিএনজি দাঁড় করাতেই আকাশের বৃষ্টি যেন আরও প্রমত্ত রূপ ধারণ করল। সিএনজি ছাদের ওপর বৃষ্টির ফোঁটা পড়ার একটানা ঝমঝম শব্দ যেন কোনো এক বিষাদগ্রস্ত সুরের মতো তাদের যাত্রাপথের সঙ্গী হয়ে রইল। রায়হান সিএনজির পেছনের সিটে একদম জড়সড় হয়ে এক কোণে বসল। তার আচরণ দেখে মনে হচ্ছিল সে ভীষণ ভয় পাচ্ছিল যে তার ভেজা এবং কাদামাখা পোশাকের কারণে যেন গাড়িটা কোনোভাবেই নোংরা না হয়ে যায়। তার মনের ভেতরে চলতে থাকা তীব্র সংকোচ বোধ তার ভেজা শরীরের চাইতেও যেন অনেক গুণ ভারী বলে মনে হচ্ছিল। নাবিলা মুখে একটি শব্দ উচ্চারণ না করে নিজের গায়ের ওড়নার একটা পাশ হালকা করে রায়হানের দিকে বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তটিতে রায়হান জীবনের প্রথমবার ওই মেয়েটির চোখের দিকে সরাসরি তাকালো। তার ওই তাকানোর মধ্যে এক পাহাড় সম কৃতজ্ঞতা বোধ লুকিয়েছিল, কিন্তু সেই কৃতজ্ঞতার চাইতেও তার চোখে বেশি স্পষ্ট ছিল চরম স্বস্তি আর নিজের আত্মসম্মান ধুলোয় মিশে যাওয়ার এক অব্যক্ত মানসিক যন্ত্রণা। সিএনজিটা কদমতলী এলাকার রাস্তা পেরিয়ে উপশহরের দিকে দ্রুতগতিতে এগিয়ে চলল। বৃষ্টির জলে ডুবে থাকা সিলেটের সেই রাতটিকে চারপাশ থেকে আরও বেশি অন্ধকার এবং গম্ভীর বলে মনে হচ্ছিল। অর্ধেক নামিয়ে রাখা দোকানের শাটার, সোডিয়াম বাতির হলুদ আলোয় গুটিয়ে থাকা রাস্তার ধারে চায়ের টং দোকান আর পলিথিনে মাথা ঢেকে দৌড়ে পালানো ব্যস্ত মানুষ, এই সমস্ত দৃশ্যপট মিলে সেই দুর্যোগের রাতটিকে যেন আরও বেশি হিমশীতল করে তুলছিল। নাবিলার মনের ভেতরে এক অদ্ভুত তোলপাড় চলছিল। সে খুব ভালো করেই জানত যে বাড়িতে পা রাখলেই তার মা তাকে নানা রকম প্রশ্ন করবেন, কিন্তু একই সাথে তার নিজের ভেতরে একটি অন্যরকম আত্মবিশ্বাস আর দৃঢ়তাও কাজ করছিল। বাড়ির সদর দরজায় পৌঁছে সে খুব তাড়াহুড়ো করে দরজাটা খুলে ফেলল।
ঘরের ভেতর থেকে রান্নাঘরের একটি মিটমিটে আলো দেখা যাচ্ছিল। সালমা বেগম যখন ঘর থেকে বেরিয়ে এলেন, তখন নিজের মেয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এক অচেনা যুবককে দেখে তিনি কিছুটা থমড়ে গেলেন। বয়স্ক ওই মহিলার চেহারায় একই সাথে তীব্র দুশ্চিন্তা এবং সতর্কতার ছাপ ফুটে উঠল। নাবিলা অত্যন্ত শান্ত কণ্ঠে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি তাকে খুলে বলল। স্টেশনের পরিবেশ, চুরি হয়ে যাওয়া মানিব্যাগ, মুষলধারে বৃষ্টি আর গভীর রাতের চরম অসহায়তার কথা সবকিছু শোনার পর ঘরের ভেতরে বেশ কিছুক্ষণের জন্য এক দম বন্ধ করা নীরবতা নেমে এলো। সালমা বেগমের তীক্ষ্ণ দৃষ্টি যেন রায়হানকে আপাদমস্তক পরখ করে নিচ্ছিল। ছেলেটি একদম মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়েছিল। তার দুই হাত এমনভাবে জোর করা ছিল যেন সে এই বাড়িতে নিজের অনাকাঙ্ক্ষিত উপস্থিতির জন্য বারবার ক্ষমা প্রার্থনা করছে। অবশেষে বয়স্ক মা সদর দরজাটা পুরোপুরি ভেতরের দিকে খুলে দিলেন। তার গলার আওয়াজে কিছুটা কঠোরতা থাকলেও অন্তরের গভীরে লুক্কায়িত করুণাটা ঠিকই বোঝা যাচ্ছিল। রায়হানকে ঘরের ভেতরে এনে বসানো হলো। নাবিলা আলমারি থেকে একটি শুকনো তোয়ালে, পুরনো একটি বিছানার চাদর আর একটা গরম কম্বল বের করে নিয়ে এলো। নিজের ভেজা জামাকাপড় পাল্টে নেওয়ার জন্য তাকে বাড়ির একটি আলাদা জায়গায় পাঠানো হলো। শুকনো পোশাক পরে সে যখন ঘরের বাইরে বেরিয়ে এলো, তখন তাকে আগের চাইতে আরও অনেক বেশি রুগ্ন আর ক্লান্ত দেখাচ্ছিল। বৃষ্টির একটানা ঠান্ডা তার শরীরের একেবারে হাড়ে হাড়ে গিয়ে বসেছিল। তার গায়ে তখন প্রচণ্ড জ্বর। রায়হান বারবার জড়ানো গলায় বলছিল যে সে একেবারে ঠিক আছে, কিন্তু তার নিজের কণ্ঠস্বরই যেন তাকে আর কোনো সঙ্গ দিচ্ছিল না। সালমা বেগম দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। চুলার ওপর আদা, তুলসী পাতা আর গোলমরিচ দিয়ে একটি গরম পানীয় বা কাথ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেল। নাবিলা ওষুধের বাক্স হাতড়ে জ্বর কমানোর ওষুধ বের করল। একটি থার্মোমিটার নিয়ে এসে ছেলেটির ঠিক পাশ ঘেঁষে বসল। কাপা কাপা হাতে জলের গ্লাসটা ধরতে গিয়ে রায়হান কয়েক ফোঁটা জল নিচে ফেলে দিল এবং আবারও চরম লজ্জায় নিজের মাথাটা ঝুঁকিয়ে ফেলল। নাবিলা খুব দ্রুত নিজের হাতে জলের গ্লাসটা সামলে নিল এবং তাকে খুব সাবধানে ধীরে ধীরে জল পান করালো। ওই ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ মুহূর্তটিতে কোনো দয়া বা করুণার লেশমাত্র ছিল না। সেখানে ছিল এক অপরূপ মানবিক অংশীদারিত্ব। যেন মেয়েটি খুব সযত্নে ছেলেটির দুর্বলতাকে সকলের চোখের আড়াল করে রাখছে, কোনোভাবেই সেটাকে প্রকট হতে দিচ্ছে না। গরম কাঠের তীব্র তেতো স্বাদে রায়হানের মুখমণ্ডল কুঁচকে গেল, কিন্তু সে বিন্দুমাত্র কোনো আপত্তি না করে পুরো পানীয়টুকু গিলে ফেলল। প্রচণ্ড জ্বরের ঘরে একজন পূর্ণবয়স্ক মানুষও যেন তার ভেতরের ছোট্ট শিশুটির কাছে ফিরে যায়। রায়হানের চোখের দৃষ্টিতেও ঠিক সেই একই রকম একটা অসহায় ভাব ফুটে উঠেছিল, যে দৃষ্টিতে কারুর প্রতি কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল পাহাড় সমান ক্লান্তি। নাবিলা খুব সযত্নে তার কপালে ঠান্ডা জলের পট্টি বসিয়ে দিল। ভেজা কাপড় বদলে দেওয়া, সময় মতো ওষুধ খাওয়ানো, গায়ের ওপর কম্বলটা ঠিক করে টেনে দেওয়া, এমনিতে দেখতে গেলে এগুলো খুবই সাধারণ কিছু কাজ, কিন্তু সেই দুর্যোগপূর্ণ রাতে এই কাজগুলোর কোনোটি মোটেও সাধারণ ছিল না। রাতের অন্ধকার ক্রমশ আরও গভীর হতে লাগল। বাইরের আকাশে বৃষ্টির বেগ কখনো বাড়ছিল, আবার কখনো একটু থেমে আসছিল। দেওয়াল ঘড়ির কাঁটাগুলো আপন গতিতে সামনের দিকে এগিয়ে চলল। রায়হান মাঝে মাঝেই জ্বরের ঘোরে আধো ঘুম আধো জাগরণের অবস্থায় অস্পষ্ট স্বরে কিছু একটা বিড়বিড় করে বকছিল। কখনো নিজের বাড়ির নাম, কখনো ছোট বোনের পড়াশোনার কথা, আবার বারবার সে এই কথাটাই উচ্চারণ করছিল যে সে কোনো চোর নয়। ওই অস্পষ্ট শব্দগুলোর মাঝেই যেন তার জীবনের সবচেয়ে বড় আঘাত আর কষ্টগুলো লুকিয়েছিল। এসব শুনে নাবিলার চোখ বারবার জলে ভিজে আসছিল, কিন্তু সে নিজেকে সামলে একদম শান্ত হয়ে বসে রইল। সে খুব গভীরভাবে অনুভব করতে পারছিল যে এই অচেনা ছেলেটা শুধু শরীরের জ্বরের সাথেই যুদ্ধ করছে না, বরং অপমান আর অজানা ভয়ের সাথেও এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। সালমা বেগমও ঠিক পাশেই চুপচাপ বসেছিলেন। তার মুখের রেখাগুলো এখন আর আগের মতো ততটা কঠিন বা রুক্ষ ছিল না। একজন মা হওয়ার প্রকৃত অর্থই হয়তো এটা যে পৃথিবীর অন্য যে কোনো মানুষের কষ্টকেও নিজের সন্তানের কষ্ট বলে মনে হতে শুরু করে। তিনি খুব নরম গলায় নাবিলাকে বললেন সে যেন নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসে, কিন্তু নাবিলা তার কথার জবাবে নাবোধক মাথা নাড়ল। তার কেবলই মনে হচ্ছিল সে যদি এখন ওই জায়গা থেকে উঠে যায় তাহলে হয়তো সেই মানবিক দায়িত্ববোধ থেকে পিছু হটে যাবে। সারা রাত ধরে বারবার কপালের জলপট্টি পাল্টে দিতে দিতে সে জীবনের এই বড় সত্যিটা উপলব্ধি করতে পারল যে মানুষের প্রতি মানবতা আসলে ছোট বড় অজস্র ধৈর্যের ইঁট দিয়েই তিল তিল করে গড়ে ওঠে। ভোরের দিকে যখন ঘড়িতে প্রায় 4টে বাজল, তখন ছেলেটির শরীরের জ্বর বেশ কিছুটা নিচের দিকে নামতে শুরু করল। তার শ্বাস প্রশ্বাসের গতি অনেকটাই স্বাভাবিক এবং স্থির হয়ে এলো। মুখের মাংসপেশিতে জমে থাকা তীব্র মানসিক চাপটাও কিছুটা শিথিল হলো। নাবিলা তখন স্বস্তির একটি দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু তবুও সে বিছানায় গিয়ে ঘুমালো না।
চেয়ারের উপর বসে বসেই সে জানলার কাঁচ দিয়ে বাইরের প্রকৃতির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। সারারাতের বৃষ্টির পর ভোরের আকাশে ম্লান একটা আলো খুব ধীরে ধীরে চারপাশের পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। তার কাছে মনে হলো যেন এই ভোরের স্নিগ্ধ আলোটা শুধু বাইরের আকাশেই ফুটছে না, বরং তার নিজের অন্তরের গভীরেও এক নতুন আশার আলো হয়ে প্রবেশ করছে। রায়হান যখন নিজের চোখ দুটো মেলল, তখন তার প্রথম দৃষ্টিটাই গিয়ে পড়ল নাবিলার মুখের ওপর। সেই দৃষ্টির মাঝে এক অদ্ভুত রকম কৃতজ্ঞতা মিশেছিল, কিন্তু মুখে বলার মতো কোনো ভাষা তার কাছে ছিল না। সে মুখ ফুটে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু নাবিলা হাত নেড়ে তাকে একদম চুপচাপ থাকার ইশারা করল এবং তার হাতের কাছে এক গ্লাস জল এগিয়ে দিল। ছেলেটিকে দেখে আগের চাইতে বেশ অনেকটাই সতেজ আর হালকা বলে মনে হচ্ছিল, যেন সারা রাতের জ্বরের আগুনটা এখন কিছুটা শান্ত হয়ে এসেছে। সকালের মিষ্টি আর নরম আলো পুরো ঘরের ভেতরে সুন্দরভাবে ছড়িয়ে পড়ল। সালমা বেগম 2 হাত তুলে সৃষ্টিকর্তার দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। নাবিলা ঘরের জানলা দিয়ে বাইরের মেঘলা আকাশের দিকে তাকালো। বৃষ্টির বেগ তখনও পুরোপুরি থামেনি, কিন্তু এখন আর ওই বৃষ্টিটাকে আগের মতো ভয়ঙ্কর বা অভিশপ্ত বলে মনে হচ্ছিল না। সে নিজের মনে গভীরভাবে অনুভব করল যে পৃথিবীতে মাঝে মধ্যেই মানবতার সবচেয়ে মহৎ কাজগুলো সম্পন্ন হয় কোনো ধরনের বড়সড় ঘোষণা বা শোরগোল ছাড়া। শুধুমাত্র একটি বিনিদ্রা রাত, একটি উষ্ণ কম্বল, সামান্য কিছু ওষুধ আর রাত জেগে পাহারা দেওয়া 2 উদ্বিগ্ন চোখের মাধ্যমে। ওই ঝড়ের রাত্রি যে কেবল অসহায় রায়হানকেই একটি নিরাপদ আশ্রয় দিয়েছিল তা কিন্তু নয়, বরং ওই রাতটি নাবিলার নিজের ভেতরের দৃষ্টিভঙ্গিটাকেও পুরোপুরিভাবে পাল্টে দিয়েছিল। আর সিলেটের সেই বৃষ্টিস্নাত সকালে যখন পুরো শহরটা আবার তার নিজস্ব চেনা ছন্দে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়টিতে একটি ছোট্ট সাধারণ বাড়ির 4 দেওয়ালের মাঝে মানবতা তার সবচেয়ে সাদামাটা অথচ সবচেয়ে নিখুঁত আর খাঁটি রূপটি সকলের সামনে মেলে ধরেছিল। সকালের সুন্দর আলো সিলেটের অলিগলিতে খুব ধীরলয় নেমে আসছিল। আকাশের বৃষ্টি তখনও থেমে থেমে ঝরেই যাচ্ছিল। ঘরের ভেতরের মেঝেতে এক চিলতে মিঠে রোদের রেখা এসে আলতো করে লুটিয়ে পড়ল। নাবিলা মুগ্ধ হয়ে সেই রোদের রেখাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সে রায়হানের মুখের দিকে নিজের দৃষ্টি ফেরাল। ছেলেটির শরীরের জ্বর এখন অনেকটাই প্রশমিত, তার শ্বাস নেওয়ার স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে, তবে শারীরিক দুর্বলতাটা তার চোখে মুখে এখনও স্পষ্টভাবে ফুটে উঠছিল। সালমা বেগম ঘরের রান্নাঘরের ভেতর থেকে ডাক দিলেন, নাবিলা, সকালের চা তৈরি হয়ে গেছে, তবে তার আগে ছেলেটিকে একটু হালকা করে গরম স্যুপ খাইয়ে দিই। তার গলার স্বরে এমন এক ধরনের নিখাত আপনত্ব ঝরে পড়ছিল যা কেবল সারা রাত ধরে একসাথে জেগে থাকার ফলেই জন্ম নিতে পারে। নাবিলা খুব ধীর ভঙ্গিতে মাথা নেড়ে সায় গিল। সে বসা থেকে উঠে দাঁড়ালো। বাইরের হিমশীতল হাওয়া যাতে সরাসরি ঘরের ভেতর প্রবেশ না করতে পারে সেজন্য সে জানলার কপাটগুলো ভালো করে আটকে দিল। তারপর আবার সে আগের মতো রায়হানের বিছানার ঠিক পাশে এসে বসল। এখন তোমার শরীরের অবস্থা কেমন লাগছে? সে খুব মোলায়েম স্বরে প্রশ্ন করল। রায়হান এবার নিজের চোখ দুটো পুরোপুরিভাবে মেলে তাকালো। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত ধরনের কুণ্ঠিত আর বিনয়ী কৃতজ্ঞতাবোধ খেলা করছিল। আমি এখন বেশ ভালো আছি আপু, আপনি এবং খালাম্মা গত রাতে আমার জন্য এত কিছু। সে আর এর বেশি একটা শব্দও সামনে এগোতে পারল না। জমানো কথাগুলো যেন আবেগের আতিশার্যে তার গলার কাছে এসে আটকে গেল। নাবিলা খুব মিষ্টি করে হেসে কথাটা কৌশলে এড়িয়ে গেল। এখন তোমার এত বেশি কথা বলার বা ভাবার কোনোই দরকার নেই, আগে তুমি পেটে কিছু খাবার দাও। সালমা বেগম ঠিক সেই মুহূর্তে এক বাটি ধোঁয়া ওঠা গরম স্যুপ হাতে করে ঘরে ঢুকলেন। রায়হান যখন স্যুপের বাটিটা নিজের 2 হাতে তুলে নিল, তখন জ্বরের দুর্বলতায় তার হাত দুটো অল্প অল্প কাঁপছিল, কিন্তু এবার আর তার হাত ফসকে কোনো কিছু নিচে পড়ে গেল না। সে খুব আস্তে আস্তে এক এক চুমুক করে স্যুপটুকু পান করতে লাগল। প্রতিটি উষ্ণ চুমুক যেন তার দুর্বল শরীরের শিরায় শিরায় এক নতুন ধরনের জীবনী শক্তি আর সতেজতা ছড়িয়ে দিচ্ছিল। ঘরের ভেতরে বেশ কিছু সময়ের জন্য এক অদ্ভুত নীরবতা বিরাজ করতে লাগল। বাইরের রাস্তার দিক থেকে পাড়ার সবজি বিক্রেতার চেনা ডাক ভেসে এলো। তাজা আলু রাখবেন, দেশি টমেটো আছে, ফুলকপি নিবেন গো। সবজিওয়ালা তার ভ্যানগাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি বিক্রি করতে করতে এভাবে হাঁক পেরে যাচ্ছিল। চারপাশের জীবনযাত্রা যেন ধীরে ধীরে আবার তার নিজস্ব পুরনো ছন্দে ফিরে আসছিল। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর নাবিলা অত্যন্ত ধীর এবং শান্ত গলায় বলল, রায়হান, তোমার শরীর যদি এখন আগের চাইতে একটু ভালো লেগে থাকে, তাহলে এবার তোমার নিজের সম্পর্কে কিছু কথা আমাদের খুলে বলো। তুমি এতদূর এই শহরে ঠিক কিভাবে এসে পৌঁছালে? তোমার গ্রামের বাড়িতে আপন বলতে কে কে আছেন?
রায়হান হাতের খালি বাটিটা সাবধানে নিচে নামিয়ে রাখল। সে বুক ভরে একটা দীর্ঘশ্বাস টেনে নিল, এমন একটা দীর্ঘশ্বাস যেন বুকের একেবারে অতল গহীনে দীর্ঘদিন ধরে চেপে রাখা কোনো বিশাল পাথরের বোঝা আজ সে শব্দের রূপ দিয়ে কিছুটা হালকা করতে চাইছে। আমাদের গ্রামের বাড়িটা সুনামগঞ্জের একটু ভেতরের দিকে। সে নিজের জীবনের গল্প বলতে শুরু করল। আমার বাবা গত 2 বছর আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমাদের চাষের জমিজমা বলতে তেমন একটা কিছু ছিল না, কিন্তু বাবার রেখে যাওয়া ঋণের বোঝা ছিল অনেক বেশি। আমার মা সারাদিন মানুষের কাপড় সেলাইয়ের কাজ করেন, দিনরাত এক করে গ্রামের সাধারণ মেয়েদের পোশাক, স্কুলের ছোট ছোট বাচ্চাদের ইউনিফর্ম এগুলো সেলাই করেন। এই কাজ করে তিনি যাই টাকা পান তা দিয়েই আমাদের সংসার চলে। আমার একটি ছোট বোন আছে, সে এখন 9ম শ্রেণীতে পড়াশোনা করছে। আমি নিজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলেছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম শহরে গিয়ে যদি কোনো একটা কাজ জোগাড় করতে পারি তাহলে অভাবের সংসারে মায়ের জন্য একটা বড় ভরসা হতে পারব। তার কথা বলার ভঙ্গির মধ্যে কারোর প্রতি কোনো ধরনের ক্ষোভ বা কাউকে দোষারোপ করার বিন্দু পরিমাণ মানসিকতা লুকিয়ে ছিল না। সেখানে ছিল জীবনের এক রুক্ষ এবং সাদামাটা বাস্তবতার ছবি। নাবিলা এবং তার মা সালমা বেগম দুজনেই একদম নিশ্চুপ হয়ে তার কথাগুলো মন দিয়ে শুনতে থাকলেন। আমি এই শহরে আসি, রায়হান তার থেমে যাওয়া গল্পটা আবার বলতে শুরু করল। আমার এক দূর সম্পর্কের পরিচিত লোকের মাধ্যমে একটি কারখানাতে কাজ পাওয়ার একটা বড় আশা নিয়ে স্টেশনে ট্রেন থেকে নামলাম। তারপর ওই পরিচিত লোকটাকে ফোন করার জন্য প্যান্টের পকেটে হাত ঢোকাতেই আমি বুঝতে পারলাম যে আমার মানিব্যাগটা সেখানে নেই। হয়তো ট্রেনের গেটের ওই প্রচণ্ড ভিড়ের মাঝখানেই কেউ আমার পকেট থেকে সেটা তুলে নিয়েছে। ব্যাগে থাকা আমার জমানো টাকা, আমার আধার কার্ড সব কিছুই চুরি হয়ে যায়। আমি পাগলের মতো এদিক ওদিক অনেকক্ষণ ধরে খুঁজলাম, কিন্তু কোথাও আমার ব্যাগের কোনো হদিশ পেলাম না। এরপর আমি স্টেশনের পুলিশের কাছে গেলে তারা উল্টো আমাকেই ধমক দিয়ে বলল, তোর কাছে যে ব্যাগ ছিল তার প্রমাণ কি? আমার কাছে তখন দেখানোর মতো কোনো প্রমাণপত্রই ছিল না। সম্বল বলতে ছিল শুধু আমার এই নামটা। সে নিজের মনেই একটা খুব তিক্ত এবং কষ্ট মেশানো হাসি হাসল। শুধু একটা নাম দিয়ে আসলে কী বা হয় আপু? এই শহরের বড় বড় জায়গার তো মানুষের আসল পরিচয় হয় শুধু কাগজের দলিল দিয়ে। পুরো ঘরের ভেতর যেন এক পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। সালমা বেগমের বয়স্ক চোখ দুটো ততক্ষণে জলে ছলছল করতে শুরু করেছেন। তিনি অত্যন্ত ধীর এবং মায়াবী গলায় প্রশ্ন করলেন, গত রাতে কি তুই পেটে কিছু খাবার দিয়েছিলি? রায়হান না বোধক মাথা নাড়ল। না, আমি ভেবেছিলাম বাড়ি ফেরার টিকিটের টাকাটা স্টেশনের কারোর না কারোর কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় করে নেব। কিন্তু যখন মানুষের সন্দেহ ভরা দৃষ্টিগুলো আমার দিকে পড়ছিল, তখন আমার নিজেরই মনে হচ্ছিল যেন আমি সত্যিই একজন বড় মাপের চোর। আর ঠিক সেই কারণেই আমি স্টেশনের বাইরে স্রেফ ওই গাছটার নিচে একা একা দাঁড়িয়েছিলাম। এদিকে আকাশের বৃষ্টিও ক্রমশ বেড়েই যাচ্ছিল। তারপর সে খুব ধীর চোখে নাবিলার মুখের দিকে তাকাতে লাগল। আর ঠিক সেই দুঃসময়ে আপনি আমার সামনে এসে হাজির হলেন। সে সত্যি এই ব্যাপারটা নিয়ে ভীষণ অবাক হয়েছিল যে এত মানুষের ভিড়ে কেউ একজন অন্তত তার কথা শোনার জন্য 2 দণ্ড দাঁড়িয়েছিল। নাবিলা লজ্জায় নিজের দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিল। তার কাছে মনে হলো সে এমন কোনো পাহাড় সমান মহৎ কাজ করে ফেলেনি যার জন্য এত প্রশংসা পেতে হবে। কিছুক্ষণ সময় নীরবে কেটে যাবার পর সালমা বেগম বেশ গম্ভীর এবং ভারী গলায় বললেন, দেখো বাবা, এখানে তোমার নিজের তো কোনো ভুল নেই। তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি তোমাকে এমন একটা রাস্তার মোড়ে এনে দাঁড় করিয়েছে। তবে এটা সবসময় মনে রাখবে যে প্রতিটি বড় বিপদের সাথেই মুক্তির কোনো না কোনো একটা রাস্তাও ঠিকই বেরিয়ে আসে। নাবিলা ঠিক সেই মুহূর্তেই নিজের মনের ভেতর একটা খুব বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। রায়হান, সে অত্যন্ত দৃঢ় এবং আত্মবিশ্বাসী স্বরে বলল, আজ সারাদিন তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছ না। তোমার শরীরের অবস্থা এখনও পুরোপুরি সুস্থ নয়, আর তোমার সুনামগঞ্জ যাওয়ার ব্যবস্থা আমি নিজে করে দেব। তবে তুমি যদি মনে মনে চাও তবে এই শহরেই কোনো একটা কাজ খোঁজার চেষ্টা করতে পারো। রায়হান রীতিমতো চমকে উঠে তার দিকে তাকালো। কাজ? হ্যাঁ, নাবিলা সম্মতি জানিয়ে বলল, আমি নিজে যে অফিসে চাকরি করি সেটার খুব কাছেই আমাদের কোম্পানির একটা গোডাউন আছে। ওই জায়গায় মালপত্রের হিসাব রাখা বা স্টক দেখাশোনার ছোটোখাটো কিছু কাজ সবসময়ই থাকে। আমি আজকে অফিসে গিয়ে তোমার ব্যাপারে কথা বলে দেখতে পারি। প্রথম দিকে শুরুটা একটু ছোট পরিসরের হলেও তুমি যদি তোমার সততা এবং নিষ্ঠা দিয়ে কাজ করতে পারো তবে ভবিষ্যৎ জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। রায়হানের অবসাদগ্রস্ত চোখে প্রথমবারের মতো একটি উজ্জ্বল আশার আলো ফুটে উঠল। সে একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি যে কোনো ধরনের পরিশ্রমের কাজ করতে রাজি আছি আপু। শুধু মাস শেষে যেন আমি আমার মায়ের হাতে কিছু টাকা তুলে দিতে পারি। আমার ছোট বোনের পড়াশোনার খরচটা যেন। সালমা বেগম গভীর মমতায় ছেলেটির মাথার ওপর হাত রাখলেন।
উপরওয়ালা যখন হাজারো মানুষের ভিড়ে তোকে আমাদের দরজাতেই পাঠিয়েছেন, তখন নিশ্চয়ই তিনি ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু একটা ভেবেই পাঠিয়েছেন। তিনি খুব শান্ত গলায় বললেন, আমরা আমাদের সাধ্যমতো তোর জন্য চেষ্টা করব। ঠিক সেই মুহূর্তটিতে ওই ঘরের চার দেওয়ালের মাঝে এক অদ্ভুত অদৃশ্য মানবিক সম্পর্ক গড়ে উঠেছিল। রায়হান এখন আর কেবল রাস্তার থেকে তুলে আনা কোনো অচেনা অভাবী ঝিলে ছিল না। সেও এখন কারোর ঘরের ছেলে হয়ে উঠেছিল, কারোর আদরের ভাই হয়ে উঠেছিল, আর সর্বোপরি এই বাড়ির মানুষদের জন্য সে একটি মায়াময় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। জানলার বাইরে বৃষ্টির জলের ফোঁটাগুলো আবার জোর কদমে পড়তে শুরু করল। নাবিলা হেঁটে জানলার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। তার কাছে মনে হচ্ছিল যেন বাইরের ওই প্রকৃতিও এই মানবিক গল্পের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সে নিজের মনে মনে ভাবতে লাগল, সে যদি কাল রাতে ছেলেটির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সোজা নিজের বাড়ির পথ ধরত, তাহলে আজকের এই সুন্দর সকালটা দেখতে কেমন হতো। হয়তো রায়হান এখনও স্টেশনের ওই গাছটার নিচেই শীতে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকত, অথবা অন্য কোনো অচেনা শহরের নিষ্ঠুর ভিড়ে চিরতরে হারিয়ে যেত। সে জানলার পাশ থেকে ফিরে এলো এবং মুখে একটি মিষ্টি হাসি ফুটিয়ে বলল, শোনো, সবার আগে তুমি নিজের শরীরটাকে সম্পূর্ণ সুস্থ করে তোলো। আজ দুপুর পর্যন্ত তুমি বিছানায় শুয়ে বিশ্রাম নাও, তারপর আমরা তোমার কাজের বিষয়ে বিস্তারিত কথা বলবো। রায়হান অত্যন্ত বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। তার ওই দুই চোখে এখন আর ভবিষ্যৎ নিয়ে কোনো অজানা ভয় কাজ করছিল না। সেখানে এখন কেবলই এক নতুন আশার বীজ বোনা হয়েছিল, যা ছিল আকারে ছোট কিন্তু অনুভবে একদম নিখাত। আর সেই স্নিগ্ধ সকালে সিলেটের বাতাসে যেন কারোর একটা পুরো জীবনের গতিপথ খুঁড়ে যাওয়ার এক নতুন সূচনা লুকিয়েছিল। নাবিলা নিজের মনের ভেতর যে মানবিক সাহসটুকু অনুভব করেছিল, তা এখন তার নিজের জীবনের একটি পবিত্র দায়িত্বে পরিণত হয়েছিল। আর রায়হান চরম সংকটের মুখে দাঁড়িয়েও নিজের যে আত্মসম্মান বোধটুকু যত্নে বাঁচিয়ে রেখেছিল, তা এখন নতুন এক সম্ভাবনার দুয়ার খোলার পথে এগিয়ে চলেছিল। দুপুর গড়িয়ে যাওয়ার পর আকাশের বৃষ্টি পুরোপুরিভাবে থেমে গিয়েছিল, কিন্তু মাথার উপরের আকাশটা তখনও ঘন কালো মেঘে ঢাকা পড়েছিল। চারপাশের বাতাসে একটা হিমশীতল ভাব লেগেছিল, তবে গত রাতের সেই হাড় কাঁপানো তিক্ততার মতো কোনো ধরনের ভয়ঙ্কর রুক্ষতা তাতে আর অবশিষ্ট ছিল না। রায়হানের শরীরের জ্বর এখন প্রায় পুরোপুরিভাবেই ছেড়ে গিয়েছিল। সে এখন ওই বাড়ির বসার ঘরের জানলার ঠিক পাশটিতে গিয়ে বসেছিল। তার এক হাতে ধরা ছিল এক কাপ ধোঁয়া ওঠা চা, আর তার চোখে মুখে খেলা করছিল এক নতুন ধরনের প্রশান্তি। শারীরিক দুর্বলতা তখনও পুরোপুরি কেটে যায়নি, কিন্তু তার চোখের দৃষ্টিতে এখন আর সেই হারানো বা দিশেহারা ভাবটি লেশ মাত্র ছিল না, যা গতকাল রাতে স্টেশনের গাছের নিচে স্পষ্টভাবে দেখা গিয়েছিল। নাদিলা সেদিন আর নিজের অফিসে কাজে যোগ দিতে যায়নি। সে অফিস থেকে একদিনের ছুটি নিয়েছিল। তার মা তাকে দেখে জিজ্ঞেসও করেছিলেন, আজ তুই তোর কাজের জায়গা থেকে ছুটি নিয়ে নিলি যে? নাবিলা খুব সংক্ষেপে কেবল এটুকুই উত্তর দিয়েছিল, বাড়িতে আমার খুব জরুরি একটা কাজ পড়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর নাবিলা তার অফিসের ম্যানেজার সাহেবকে ফোন কল করল। সে কিছুটা সংকোচ আর দ্বিধা নিয়ে নিজের কথাগুলো শুরু করল। স্যার, একটি ছেলে আছে, সে খুব মরিয়া হয়ে কাজের খোঁজ করছে। ছেলেটি খুবই সৎ এবং তার টাকার খুব বেশি প্রয়োজন। আমাদের গোডাউনের দিকটায় যদি ছোটোখাটো কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যেত। ফোনের অপর প্রান্তে থাকা মানুষটি কিছুক্ষণের জন্য একেবারে নিশ্চুপ হয়ে রইলেন। তারপর সেখান থেকে একটি রাশভারী আওয়াজ ভেসে এলো, ঠিক আছে, ছেলেটিকে কাল সকালে আমার কাছে পাঠিয়ে দিও। প্রথম কয়েকদিন তাকে দিয়ে ট্রায়াল হিসেবে কাজ করিয়ে দেখি সে কেমন পারে। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই নাবিলা বুকের ভেতর থেকে এক পাহাড় সমান স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে হেঁটে বসার ঘরে এলো এবং হাসি মুখে বলল, রায়হান, তোমার ওই কাজের কথাটি একদম পাকা হয়ে গেছে। যদিও তোমার কাজের শুরুটা খুব ছোট একটা জায়গা থেকে হবে, কিন্তু তুমি যদি তোমার সততা বজায় রেখে কাজ করে যাও, তাহলে তুমি ওখানে পাকাপাকিভাবে টিকে যেতে পারবে। রায়হান নিজের কানকে যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সে মুহূর্তের মধ্যে বসা থেকে উঠে দাঁড়িয়ে নাবিলার দিকে দুই হাত জোড় করে ফেলল। আপু, আমি আপনাদের এই বিশাল ঋণের কথা। খবরদার, ঋণ শব্দটা আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। নাবিলা কথার মাঝখানেই তাকে শক্ত হাতে থামিয়ে দিল। এটা কোনো অবস্থাতেই কোনো খয়রাত বা দান নয়। তুমি তোমার নিজের ঘাম ঝরিয়ে কাজ করবে, আর ঠিক তার বিনিময়েই তুমি তোমার পারিশ্রমিকের টাকাটা পাবে। ব্যাপারটা খুব সাধারণ। তার বলা ঠিক এই একটি কথাই রায়হানের চোখ দুটোকে কৃতজ্ঞতার জলে ভরিয়ে দিল। আত্মসম্মান জিনিসটা আসলে কখনোই বাইরের কোনো মানুষকে এমনি এমনি দেওয়া যায় না। সেটাকে শুধু নিজের ভেতর থেকে সযত্নে বাঁচিয়ে রাখতে হয়। আর নাবিলা জীবনের এই কঠিন সমীকরণটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে রায়হান পরিষ্কার জামাকাপড় পরে তৈরি হয়ে নাবিলার সাথে তাদের অফিসের গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো।
কাজের জায়গাটা খুব একটা বিশাল আকৃতির না হলেও ভেতরের পরিবেশটা বেশ পরিপাটি করে গোছানো ছিল। চারদিকে কাঠের বড় বড় তাক, হিসেবের ফাইলের মোটা তাড়া আর এক কোণে সাজিয়ে রাখা মালপত্রের সারি সারি বাক্স। অফিসের ম্যানেজার সাহেব রায়হানকে একেবারে পা থেকে মাথা পর্যন্ত খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে দেখলেন। দেখো বাবা, এখানকার কাজ কিন্তু বেশ কঠিন, তিনি খুব গম্ভীর মুখে বললেন। প্রতিদিন একদম সময় মেপে কাজে আসতে হবে, আর মালপত্রের হিসেবে এক চুল এদিক ওদিক ভুল হলে কিন্তু কোনোভাবেই সেটা বরদাস্ত করা হবে না। রায়হান অত্যন্ত দৃঢ় এবং আত্মবিশ্বাসী একটি কণ্ঠে উত্তর দিল, আমার কাজে কোনো ধরনের ভুল আপনি পাবেন না স্যার। ঠিক সেই দিনটি থেকেই রায়হানের এক সম্পূর্ণ নতুন জীবনের পথচলা শুরু হলো। প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠা, সালমা বেগমের সাথে বসে গরম চা পান করা, তারপর তাড়াহুড়ো করে অফিসের কাজে বেরিয়ে পড়া। গোডাউনের কাজটা খুব বেশি বড় কিছু ছিল না। আসা যাওয়া করা মালের সঠিক রেকর্ড খাতায় লিখে রাখা, মাল প্যাকিং করার সময় অন্য শ্রমিকদের সাহায্য করা, আর মজুদ থাকা স্টকের সঠিক হিসেব গোনা। কিন্তু প্রতিদিন সন্ধ্যের পর যখন সে কাজ শেষ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসত, তার দুই চোখে এক পরম তৃপ্তির ছায়া লেগে থাকত। প্রথম সপ্তাহের কাজ শেষে সে যখন সামান্য কিছু মজুরির টাকা নিজের হাতে পেল, সে মুগ্ধ দৃষ্টিতে অনেকক্ষণ ধরে ওই টাকার নোটগুলোর দিকে তাকিয়ে রইল। ওই কয়েকটি নোট তার কাছে কেবল কিছু ছাপানো কাগজ ছিল না, সেগুলো ছিল তার গ্রামের বাড়িতে পড়ে থাকা পরিবারের মানুষদের নতুন করে বেঁচে থাকার একমাত্র রসদ। নাবিলা এবং তার মা সালমা দেবী দুজনে মিলে নিজেদের মধ্যে এই সিদ্ধান্তটি পাকাপাকিভাবে নিয়ে ফেললেন যে যতদিন না পর্যন্ত রায়হান আর্থিকভাবে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াচ্ছে, ততদিন সে তাদের এই বাড়িতেই অবস্থান করবে। ইতিমধ্যে আশেপাশের প্রতিবেশীদের মধ্যে কানাঘুষা আর ফিসফাস শুরু হয়ে গিয়েছিল। কে এই অচেনা ছেলেটা? এমন হাজারো প্রশ্ন উঠছিল বাতাসে। কিন্তু সালমা বেগম একদিন নিজের সদর দরজায় শক্ত হয়ে দাঁড়িয়ে একদম স্পষ্ট ভাষায় পাড়াপড়শিদের বলে দিলেন, ছেলেটিকে আমি আমার নিজের পেটের ছেলের মতোই মনে করে বাড়িতে রেখেছি। এই বিষয়ে কারোর যদি বিন্দুমাত্র কোনো সমস্যা থেকে থাকে, তবে সে যেন আড়ালে কথা না বলে সোজাসুজি এসে আমার মুখের ওপর বলে যায়। ঠিক সেই দিনটিতেই রায়হান জীবনের প্রথমবার খুব গভীরভাবে অনুভব করতে পারল যে রক্তের বাঁধন ছাড়াই পৃথিবীতে সম্পর্ক তৈরি হতে পারে। কখনো কখনো সম্পূর্ণ অপরিচিত মানুষের প্রতি অটুট বিশ্বাসের সুতো দিয়েও দারুণ সব ভালোবাসার সম্পর্ক বোনা যায়। এইভাবে দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন পেরিয়ে যেতে লাগল। রায়হান নিজেকে পুরোপুরিভাবে তার গোডাউনের কাজের মধ্যে সঁপে দিল। প্রতিদিন সন্ধ্যার পর কাজ থেকে বাড়ি ফিরে সে সালমা বেগমের ছোটখাটো সাংসারিক কাজে নিজের হাত মেলাত। কখনো বটি দিয়ে সবজি কেটে দিত, আবার কখনো বা বাজারের থলে হাতে নিয়ে দোকান থেকে দরকারি জিনিসপত্র কিনে এনে দিত। একদিন সে নিজের ভেতর অনেকটা সাহস জমিয়ে নাবিলাকে গিয়ে বলল, আপু, এখন যদি কোনোভাবে সম্ভব হয় তবে আমি আমার গ্রামের বাড়িতে মায়ের কাছে কিছু টাকা পাঠাতে চাইছিলাম। নাবিলা খুব সুন্দর করে হাসল। আরে বোকা, এই কাজটাই তো তোমাকে সবার আগে করতে হবে। চলো, আগামীকালই আমরা দুজনে মিলে ব্যাংকে যাব। যখন রায়হান জীবনের প্রথমবারের মতো ব্যাংক থেকে নিজের রোজগার করা টাকা গ্রামের বাড়িতে ট্রান্সফার করল, তখন উত্তেজনায় তার হাতের আঙুলগুলো সামান্য কাঁপছিল। সে ব্যাংক থেকে বেরিয়েই মোবাইল ফোনে নিজের মায়ের সাথে কথা বলল। ফোনের ওপাশ থেকে মায়ের ডুকরে কেঁদে ওঠার আওয়াজ ভেসে এলো। ওরে বাবা, তুই ওখানে ঠিকঠাক মতো বেঁচে পড়তে আছিস তো? রায়হান নিজের মুখে একটি উজ্জ্বল হাসি ফুটিয়ে বলল, মা, আমি এখানে একদম ঠিক আছি। এখন থেকে তুমি আর কোনো বিষয় নিয়ে একদম চিন্তা করবে না। আমি এখানে খুব ভালো একটা কাজ করছি। তার গলার স্বরে এখন এক অদ্ভুত ধরনের স্থিরতা এবং আত্মবিশ্বাস চলে এসেছিল। সে ঠিক ওই একই ছেলে ছিল যে কিছুদিন আগে স্টেশনের কাছের একটি গাছের নিচে কনকনে শীতে কাঁপছিল। কিন্তু এখন তার দুই চোখের দৃষ্টিতে এক পাহাড় সমান স্থিতিশীলতা এসে ভিড় করেছিল। একটি দুর্যোগের রাত তাকে জীবন থেকে হারিয়ে যেতে দেয়নি, বরং তাকে খুব শক্ত হাতে সামলে নিয়েছিল। এভাবে দেখতে দেখতে প্রায় 3 মাসের মতো সময় অতিক্রান্ত হয়ে গেল। রায়হান নিজের কাজের প্রতি একাগ্রতা দিয়ে অফিসের সবার মন পুরোপুরিভাবে জয় করে নিয়েছিল। ম্যানেজার সাহেব একদিন তাকে নিজের কেবিনে ডেকে নিয়ে বললেন, তোমার কাজের প্রতি যে পরিমাণ পরিশ্রম আর সততা আছে, সেটা সত্যিই সবার চোখে পড়ার মতো। আগামী মাস থেকে আমি তোমার কাজের মাইনে আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। রায়হান বিনয়ের সাথে নিজের মাথাটা নিচু করে ফেলল, কিন্তু তার চোখের তারায় এক অসীম আনন্দের দীপ্তি চিকচিক করে উঠল। সেই দিন সন্ধ্যায় যখন সে কাজ শেষে বাড়িতে ফিরল, তার হাতের মুঠোয় ধরা ছিল মিষ্টির একটি ছোট প্যাকেট। খালাম্মা,
আপু, আজ অফিস থেকে আমার বেতন বাড়ানো হয়েছে। সে খুব হাসি মুখে খবরটা সবাইকে জানালো। সালমা বেগমের বয়স্ক চোখ দুটো খুশিতে জলে ভরে উঠল। দেখলি তো বাবা, মানুষের সৎ পরিশ্রম কখনোই পৃথিবীতে বিফলে যায় না পণ্ডিত। আরও কিছুদিন পার হওয়ার পর সে নিজের থাকার জন্য একটি ছোট ঘর ভাড়ায় নিয়ে নিল। নাবিলা নিজে উদ্যোগ নিয়ে গিয়ে ওই ঘরের বাড়িওয়ালার সাথে কথা বলে এলো। এই ছেলেটি স্বভাব চরিত্রের দিক থেকে খুবই ভালো। ছেলেটি অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। রায়হান যখন নিজের সামান্য কিছু জিনিসপত্র, যা বলতে গেলে কেবল একটি পুরনো কাপড়চোপড়ের ব্যাগই ছিল, সেই নতুন ভাড়ার ঘরে নিয়ে গিয়ে রাখল, তখন তার নিজের কাছেই মনে হলো যেন সে আজ পুরো বিশ্ব জগৎ জয় করে ফেলেছে। কিন্তু ওই নতুন ঘরে পাকাপাকিভাবে চলে যাওয়ার ঠিক আগে সে নাবিলার সামনে গিয়ে চুপচাপ দাঁড়ালো। আমি কিন্তু এই বাড়ি থেকে খুব বেশি দূরের কোনো জায়গায় যাচ্ছি না। আপনারা সবাই হচ্ছেন আমার আসল পরিবার। নাবিলা একটি হালকা হাসির রেখা টেনে বলল, আসল বাড়ি তো সেখানেই হয়ে যায় যেখানকার মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ থাকে। এখন থেকে নিজের ভবিষ্যৎ সুন্দর করে গুছিয়ে তোলাই হচ্ছে তোমার সবচেয়ে বড় দায়িত্ব। এরপর অল্প কয়েকটি মাসের মধ্যেই রায়হান নিজের খরচ বাঁচিয়ে এতগুলো টাকা জমিয়ে ফেলতে পারল যে সে অনায়াসেই গ্রামে যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে পারে। সে নিজের মা এবং ছোট বোনের সাথে দেখা করে আসার জন্য মনস্থির করল। গ্রামে যাওয়ার ঠিক আগের দিন সে সালমা বেগমের 2 পা ছুঁয়ে তাকে ভক্তিভরে প্রণাম করল। আপনারা যদি ওই ঝড়ের রাতে, কথাটা বলতে গিয়ে আবেগে তার গলার আওয়াজ বুঝে এলো। সালমা বেগম পরম স্নেহে তার মাথার ওপর নিজের হাতটা বুলিয়ে দিলেন। ওই দুর্যোগের রাতে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের সবার মনুষ্যত্বের পরীক্ষা নিচ্ছিলেন। আর বাবা, তুই সেই কঠিন পরীক্ষাতে খুব ভালোভাবে পাশ করে গেছিস। রায়হান এবার নাবিলার মুখের দিকে তাকালো। সে নিজের মুখ ফুটে আর কোনো শব্দ উচ্চারণ করতে পারছিল না। নাবিলা কেবল তাকে এইটুকুনি মনে করিয়ে দিল, সবসময় এটা মনে রাখবে, তোমাকে কেউ কোনোদিন করুণা করে সাহায্য করেনি, বরং তোমার প্রতি অগাধ বিশ্বাস রেখেই তোমাকে সামলে নিয়েছিল। তোমার কাজ হচ্ছে সেই বিশ্বাসের ধারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যখন সে গ্রামের বাসের সিটে গিয়ে বসল এবং সিলেট শহরটা ক্রমশ তার চোখের সীমানা থেকে পেছনে হারিয়ে যেতে লাগল, তখন তার মনের পর্দায় সেই ছোট গাছটির স্মৃতি ভেসে উঠল। তার বারবার শুধু এটাই মনে হতে লাগল, যদি ওই ভয়ঙ্কর রাতে নাবিলা আপু তার কথা শোনার জন্য থমকে না দাঁড়াতেন, তবে আজ সে হয়তো বেঁচে থাকার তাগিদে অন্য কোথাও পড়ে থাকত, বা হয়তো এই পৃথিবীতে তার কোনো অস্তিত্বই থাকত না। রায়হানের 2 চোখ পরম শান্তিতে বন্ধ হয়েছিল, কিন্তু তার অন্তরের গভীরে এক ইস্পাত কঠিন সংকল্প জেগে উঠেছিল। সে আবার এই শহরে ফিরে আসবে, তবে শুধুমাত্র কারোর কাছে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য নয়, বরং পৃথিবীর বুকে এটা প্রমাণ করে দেখানোর জন্য যে একটি রাতের দেওয়া সামান্য একটু আশ্রয়ও কারোর পুরো জীবনের গতিপথ আমূল বদলে দিতে পারে। আর সিলেটের সেই ব্যস্ত রাস্তায় সে একসময় নিঃস্ব হয়ে একা দাঁড়িয়েছিল। এখন তার জীবনের সেই ঘুরে দাঁড়ানোর গল্পটি সেই রাস্তার বুকেই এক নতুন পদচিহ্ন হয়ে রয়ে গিয়েছিল। অত্যন্ত ধীর কিন্তু ভীষণ মজবুত একটি পদচিহ্ন। দেখতে দেখতে প্রায় 6 মাসের মতো একটা দীর্ঘ সময় পার হয়ে গিয়েছিল। সিলেট শহরের আবহাওয়া ততদিনে অনেকটাই বদলে গেছে। বৃষ্টির দাপটের জায়গাটা এখন এসে দখল করেছে শীতের এক হালকা আমেজ। উপশহর এলাকার গলিগুলোর ভেতরে যখন সকালের নরম রোদ এসে পড়ত, তখন আশপাশের বাড়িগুলোর দেওয়াল যেন এক সোনালি আভায় আলোকিত হয়ে উঠত। নাবিলা প্রতিদিনের মতো নিজের অফিসে যাওয়ার জন্য ঘরে বসে প্রস্তুতি নিচ্ছিল। তাদের জীবনের চাকা আবার সেইটার নিজস্ব স্বাভাবিক ছন্দে আবর্তিত হতে শুরু করেছিল। সকালে মায়ের মোনাজাতের আওয়াজ, রান্নাঘর থেকে ভেসে আসা আদা দেওয়া চায়ের সুঘ্রাণ, আর দরজার বাইরে দিয়ে যাওয়া খবরের কাগজওয়ালার সাইকেলের টুংটাং শব্দ। কিন্তু এত কিছুর মাঝেও মাঝে মাঝে নাবিলা যখন কদমতলী এলাকার ওই রাস্তাটা দিয়ে হেঁটে যেত, তখন তার চোখের দৃষ্টি যেন একেবারেই নিজের অজান্তে ওই ছোট গাছটির দিকে স্থির হয়ে যেত। ওই চেনা গাছটি এখনও ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়েছিল, কিছুটা শীর্ণকায় কিন্তু ভীষণ শান্ত। ঠিক এমনই এক স্নিগ্ধ সকালেই হঠাৎ তাদের সদর দরজায় কড়া নাড়ার একটা শব্দ হলো। সালমা বেগম এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। তিনি দেখতে পেলেন দরজার ঠিক ওপাশেই এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার পরনে একদম ইস্ত্রি করা পরিষ্কার একটি শার্ট, এক হাতে ধরা আছে মিষ্টির একটি সুন্দর বাক্স, আর তার চোখের দৃষ্টিতে খেলা করছে এক আকাশ সমান আত্মবিশ্বাসের ঝিলিক। প্রথম কয়েক মুহূর্তের জন্য বয়স্ক সালমা বেগম তাকে চিনতেই পারলেন না। তারপর যুবকটি খুব সুন্দর করে হাসল। খালাম্মা,
আমাকে চিনতে পারলেন না? আমি আপনাদের সেই রায়হান। সালমা বেগমের গলার স্বর আনন্দে রীতিমতো কেঁপে উঠল। নাবিলা ভেতর থেকে হেঁটে দরজার কাছে এলো। দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকা ওই যুবকটিকে দেখে সেও এক মুহূর্তের জন্য যেন একটু থমকে গেল। এ তো অবিকল সেই একই চেহারা, কিন্তু এখন আর তাতে রাতের সেই হাহাকার আর ক্লান্তি লেপ্টে নেই। ঠিক সেই একই রকম দুটো চোখ, কিন্তু সেই চোখের তারায় এখন অজানা ভয়ের বদলে এক বিশাল স্থিরতা বিরাজ করছে। সে শুধু দুপা সামনে এগিয়ে এসে মুখ ফুটে এতটুকুই বলল, অবশেষে ফিরে এসেছো তাহলে। রায়হান বিনয়ের সাথে নিজের মাথাটা একটু ঝুঁকিয়ে নিল। বসার ঘরে সবাই একসাথে গোল হয়ে বসল। সালমা বেগমের দুই চোখ আনন্দের আতিশয্যে ক্রমাগত ভিজে উঠছিল। রায়হান খুব ধীরে ধীরে নিজের জীবনের ঘটে যাওয়া কথাগুলো বলতে শুরু করল। আমি যখন বাড়িতে গেলাম, মা তো আমাকে দেখে শুধু কাঁদতেই লাগলেন। আমার ছোট বোনটা এবার স্কুলের পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছে। আমি বাড়িতে সবাইকে আপনাদের সব কথা খুলে বলেছি, ওই রাতের সমস্ত ঘটনা। আপনার কথা নাবিরা আপু, যদি ওই ভয়ঙ্কর রাতে আমি আপনাদের দেখা না পেতাম, তবে হয়তো আমি আর জীবনেও আমার পরিবারের কাছে ফিরে যেতে পারতাম না। নাবিলা একেবারেই চুপ করে তার কথাগুলো শুনছিল। সে খুব ভালো করেই জানত যে পৃথিবীতে কিছু কিছু কথা থাকে যেগুলো শুধু মন দিয়ে শোনার জন্যই তৈরি হয়। সেগুলোর বিপরীতে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। অফিসের কাজ এখন বেশ ভালোই চলছে। আমাদের কোম্পানির ম্যানেজার সাহেব এখন আমাকে চাকরিতে স্থায়ী করে দিয়েছেন। আমি এর মধ্যে বেশ কিছু টাকা সঞ্চয়ও করে ফেলেছি। বোনের পড়াশোনাটাও খুব ভালোভাবেই চলছে। সে কথা বলতে বলতেই নিজের শার্টের পকেট থেকে এক মুখবন্ধ খাম বের করল। এটা হলো আমার জীবনের সেই প্রথম রাতের বিপদের সময়ের ধার নেওয়া টাকা। নাবিলা একটুও দেরি না করে তৎক্ষণাৎ নাবোধক মাথা নাড়ল। ওটা মোটেও কোনো ধার ছিল না রায়হান, ওটা ছিল বিপদের সময়ের একটা চরম প্রয়োজন। হ্যাঁ, ওটা আমারই প্রয়োজন ছিল। আর আপনারা সেদিন আমাকে কোনো দয়া বা ভিক্ষা দেননি, আপনারা আমাকে নতুন করে বাঁচার একটা সুযোগ দিয়ে দিয়েছিলেন। তাই এই ঋণটুকু ফেরত দেওয়া আমার জন্য ভীষণ জরুরি একটি কাজ। সালমা বেগম কথার মাঝখান থেকেই বলে উঠলেন, শোন বাবা, তুই যদি সত্যিই আমাদের কিছু একটা ফেরত দিতেই চাস, তবে আজকে আমাদের একটা শক্ত প্রতিশ্রুতি দে। জীবনে যদি কখনো অন্য কাউকে ঠিক তোর মতোই বিপদে পড়তে দেখিস, তাহলে তাকে ঠিক সেভাবেই সাহায্য করবি, যেমনটা সাহায্য তুই নিজে একসময় পেয়েছিলিস। রায়হানের চোখের কোল আবারও জলে ভিজে উঠল। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমি ঠিক সেটাই করব। সে অত্যন্ত ধীর কিন্তু আত্মবিশ্বাসী গলায় বলল। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পর তারা তিনজন একসাথে বসে হাসি ঠাট্টা করে চা খাচ্ছিল। ঘরের পরিবেশের মধ্যে এখন আর পুরনো কোনো সংকোচ বা জড়তা অবশিষ্ট ছিল না। এই বাড়িটা এখন তার কাছে কোনো অচেনা গণ্ডি ছিল না। সে চায়ের কাপ হাতে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। এই তো সেই একই পুরনো দেওয়াল, ওই তো সেই চেনা জানলা, আর ওই তো ঘরের সেই ছোট্ট কোণা যেখানে শুয়ে সে একসময় জ্বরে ধুঁকছিল। সে বসা থেকে উঠে সোজা সেই জায়গাটিতে হেঁটে গেল এবং বেশ কিছুক্ষণ সময় ধরে একেবারে চুপচাপ দাঁড়িয়ে রইল। সম্ভবত সে চোখ বন্ধ করে সেই বিপদের রাতের কথাগুলো নিজের মনে হাতড়ে বেড়াচ্ছিল। সেই তেতো স্বাদযুক্ত পানীয়, কপালের উপর রাখা সেই বরফ ঠান্ডা জলের পট্টি, আর সারা রাত ধরে তার জন্য জেগে থাকা ওই দুটো মায়াবী চোখ। আপু, সে খুব হঠাৎ করেই বলে উঠল, আমি আজ এখানে আপনাদের আরও একটা দারুণ খবর দেওয়ার জন্য এসেছি। নাবিলা বেশ কৌতূহল মেশানো দৃষ্টিতে তার দিকে তাকালো। আমি আমাদের অফিসের গোডাউনের খুব কাছাকাছি একটা ছোট্ট ভাড়ার ঘর নিয়ে নিয়েছি। তবে সেই ঘরে আমি একা থাকব না, আমার সাথে আরও দুজন ছেলে থাকবে। ওরা আমার গ্রামের দিক থেকেই এই শহরে এসেছে। ওরা বেশ কিছুদিন ধরে এখানে কাজের খোঁজ করছিল। আমি ওদের সাথে করেই আমার ঘরে রাখছি। অন্তত যতদিন না পর্যন্ত ওরা নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়াচ্ছে, ততদিন ওরা আমার সাথেই থাকবে। নাবিলার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত ঝলমলে চমক খেলে গেল। ঠিক এটাই তো সে প্রথম দিন থেকে শুনতে চাইছিল। তোমার কি মনে আছে সেদিনের কথা? আমি তোমাকে ঠিক কি বলেছিলাম? সে খুব মিষ্টি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনি মানুষের প্রতি মানুষের বিশ্বাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বলেছিলেন। রায়হান মাথা নেড়ে সায় দিল। আপনারা ওই রাতের বেলায় শুধু যে আমার জীবনটাই বাঁচিয়েছিলেন তা কিন্তু নয়, আপনারা আমার শরীরের ভেতরের মানবিক মানুষটাকেও মরতে দেননি। আমি যদি সত্যিই ওই রাতে জীবনের কাছে হেরে যেতাম, তবে হয়তো আমার সারাটা জীবন ধরে কেবল নিজেকেই দোষ দিয়ে যেতে হতো। আমি এখন খুব ভালো করেই জানি, রাস্তার ধারের প্রতিটি গাছের নিচে নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকা মানুষই আসলে চোর হয় না। তাদের মধ্যে অনেকেই থাকে যারা কেবল কনকনে শীতে কাঁপতে থাকা কিছু সুন্দর স্বপ্ন বুকে নিয়ে বেঁচে থাকার লড়াই করে। পুরো ঘরটিতে এক অপরূপ নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু সেই নীরবতার মাঝে কোনো ভারী বা অস্বস্তিকর ভাব ছিল না,
তা ছিল কেবল এক পরম মানবিক তৃপ্তির শান্ত নীরবতা। কিছুটা সময় নীরবে পার হয়ে যাবার পর রায়হান বলে উঠল, খালাম্মা, আপু, চলুন আজ আমরা সবাই মিলে স্টেশন পর্যন্ত একটু হেঁটে আসি। তারা তিনজন একসাথে কদমতলী স্টেশন রোডের কাছে গিয়ে পৌঁছাল। সেই একই রকম মানুষের কোলাহল, যানবাহনের সেই একই রকম আওয়াজ, আর রাস্তার ধারের সেই ছোট্ট গাছটা। রায়হান সোজা হেঁটে ওই গাছটার একেবারে কাছে গিয়ে দাঁড়াল। সে নিজের হাত বাড়িয়ে গাছটির একটি সরু ডালকে খুব আলতো করে স্পর্শ করল। ঠিক এই জায়গাতেই আমি দাঁড়িয়েছিলাম, সে অত্যন্ত ধীর কণ্ঠে বিড়বিড় করে বলল। নাবিলা হেঁটে গিয়ে ঠিক তার পাশটিতে দাঁড়াল। মানুষের জীবনের রাস্তা আসলে কখনোই ফুরিয়ে যায় না, শুধু মাঝে মাঝে পরিস্থিতির ঘন কুয়াশায় সেগুলো মানুষের চোখের আড়ালে ঢাকা পড়ে যায়। রায়হান এক দৃষ্টে গাছটির দিকে তাকিয়ে থেকে বলল, ওই কাল রাতে আপনারা শুধু যে আমাকে আপনাদের বাড়িতে একটি নিরাপদ আশ্রয় দিয়েছিলেন তা কিন্তু নয়, আপনারা আমাকে এই বিশাল বিশ্বাসটাও জুগিয়েছিলেন যে এই পৃথিবীর সব মানুষ আর পুরো পৃথিবীটা আসলে পুরোপুরি নিষ্ঠুর বা স্বার্থপর নয়। সালমা বেগম পেছন থেকে এগিয়ে এসে তাদের দুজনের দিকে একরাশ মমতা নিয়ে তাকালেন। তার বয়স্ক চোখে এক অদ্ভুত তৃপ্তির ছায়া লেপটেছিল। শোন বাবা, তিনি খুব স্নেহের সুরে বললেন, মানুষের ভেতরকার মানবতা আসলে কখনোই পুরোপুরি মরে যায় না, শুধু সঠিক সময় সেটাকে জাগিয়ে তোলার জন্য কারোর না কারোর একটু পরশ দরকার হয়। রেলওয়ে স্টেশনের বিশাল ভিড় নিজেদের চিরচেনা কোলাহলের মাঝে ব্যস্ত ছিল। রায়হান নিজের সাথে আনা ব্যাগটি থেকে একটি ছোট্ট সবুজ চারা গাছ বের করে আনল। এই গাছটি আমি আমার গ্রাম থেকে আসার সময় যত্ন করে নিয়ে এসেছি, সে বলল। আমরা এই চারাটিকে ঠিক এখানেই পুঁতে দেব, যাতে এটা দেখে সারা জীবন আমাদের মনে থাকে যে একটি সামান্য রাত কিভাবে একজন মানুষের পুরো জীবনটাকে বদলে দিয়েছিল। নাবিলা খুব সুন্দর করে হেসে চারাগাছটি নিজের হাতে নিল। তারা তিনজন মিলে সেই চারাটিকে ওই পুরনো গাছটির ঠিক পাশের মাটিতে খুব যত্ন করে পুঁতে দিল। আকাশের বুক চিরে বৃষ্টির হালকা ফোঁটা ঠিক তখনই আবার মাটিতে ঝরে পড়তে শুরু করল, যেন উপরওয়ালা তাদের কাজের ওপর নিজের রহমতের আশীর্বাদ বর্ষণ করছিলেন। রায়হান দুই হাত জোর করে বিনয়ের সাথে বলল, আমি তাহলে এবার আসি, তবে আপনাদের থেকে আমি বেশি দূরে কোথাও যাব না। সিলেট শহরটা এখন আর আমার পর নয়, এটা এখন আমার নিজেরও শহর। নাবিলা কেবল ছোট্ট করে এটুকুই উত্তর দিল, আর মনে রেখো, আমাদের ওই বাড়িটাও এখন থেকে তোমারই বাড়ি। সে যখন রাস্তার ভিড়ের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে গেল, তখন তার হাঁটার পদক্ষেপে আর আগের মতো কোনো জড়তা বা সংকোচ ছিল না। সে রাস্তার অন্য কারোর কাছ থেকে নিজের চোখ লুকিয়ে রাখছিল না। তার প্রতিটি পা ফেলার ভঙ্গি ছিল অত্যন্ত মজবুত এবং সাবলীল। সে কিছুটা দূরে গিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আরও একবার তাদের দিকে হাত নাড়ল। নাবিলা আর সালমা বেগম ঠিক সেই জায়গাতেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের দুই চোখ জলে টলটল করছিল, কিন্তু তাদের মুখের রেখায় ফুটে উঠেছিল এক চরম গর্বের ছোঁয়া। সেদিন সিলেট শহরের মানুষেরা এমন কোনো বিশেষ বা অলৌকিক কিছু দেখতে পায়নি। শহরের পত্রিকাগুলোতে বড় করে কোনো খবর ছাপা হয়নি। রাস্তার মোড়ে ঘটনাটি দেখার জন্য কোনো মানুষের ভিড়ও জমেনি। কিন্তু একটি ব্যস্ত শহরের বুকে একটি সাধারণ বাড়ির চার দেওয়ালের মাঝে আরেকজন বিপন্ন যুবকের অন্তরের গভীরে মানবতা অত্যন্ত নীরবে তার নিজের কাজটুকু খুব সফলভাবে করে দিয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় সত্যি কথাটি হলো, ওই দুর্যোগের রাতে যখন নাবিলা তাকে বলেছিল, আজ রাতে আমাদের এখানেই থেকে যাও, তখন শুধু একটি কাঠের দরজাই তার জন্যে খোলেনি, বরং খুলে গিয়েছিল এমন এক নতুন সম্ভাবনার পথ, যা রাস্তার ধারের গাছের নিচে শীতে কাঁপতে থাকা এক নিরুপায় মানুষকে টেনে তুলে নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেয়। যদি জীবনের এই মানবিক গল্পটি আপনাদের হৃদয়ের গহীনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল স্টোরি বাই এআরে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মন্তব্যের ঘরে নিজের এবং নিজের ভালোবাসার শহরের নামটি লিখে যান, যাতে আমরা খুব সহজেই জানতে পারি যে আমাদের এই ভালোবাসার গল্পগুলো কোন কোন শহরের মানুষদের মন ছুঁয়ে যাচ্ছে। আবার একদিন দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো এক আবেগঘন মানবিক গল্প নিয়ে। ঠিক ততদিনের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, শরীর সুস্থ রাখুন এবং নিজেদের জীবনের অমূল্য সম্পর্কগুলোকে পর্যাপ্ত সময় দিন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।